আমন্ত্রণ জানাচ্ছি আর আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায়। সাথে আছে আমি সুরভি তরণী এবং আজকে আমাদের সাথে আছেন সার্জিস আলম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এনসিপির, এবং আমরা বলতে পারি যে অনেকটা তাদের হাত ধরেই গণ অভ্যুত্থান হয়েছে, তাদেরই একজন। এবং সার্জিস, আজকে আমরা কথা বলবো আজকে যে নতুন সরকারের যাত্রা শুরু হলো এই বিষয়টি নিয়ে। এবং আপনার জীবনের প্রথম ইলেকশন করলেন আপনি, কেমন অভিজ্ঞতা, অনুভূতি কি? প্রথমেই আজকে নতুন একটা সরকার বাংলাদেশে যাত্রা শুরু করেছে নির্বাচনের পরে। নির্বাচন নিয়ে আমাদের অনেক অভিযোগ থাকতে পারে, সীমাবদ্ধতা থাকতে পারে, তারপরও অনেক কিছুর পরও যে নতুন একটা সরকার যাত্রা শুরু করেছে, এই জন্য বাংলাদেশের স্বার্থে আমরা এই নতুন সরকারকে আমাদের জায়গা থেকে অভিনন্দন জানাতে চাই। এবং আমাদের নির্বাচন কেন্দ্রিক অভিজ্ঞতা প্রত্যাশা মাফিক হয়নি, এটা সত্যি। নির্বাচন কেন্দ্রিক অনেক আমাদের অভিযোগও আছে, সীমাবদ্ধতাও আছে, কিন্তু দিন শেষে এই যে যাত্রাটা শুরু হলো, যে যাত্রাটা বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের স্বার্থে প্রয়োজন ছিল, এই যাত্রাটা খুব বেশি প্রয়োজন ছিল, এই কারণে ভালো লাগছে। জি, এবং যেটা বলছিলাম যে আপনার জীবনের মনে হয় এটা প্রথম নির্বাচন, তাই তো? ভোট দিয়েছেন নিশ্চয়ই? জি, ভোট দিয়েছি। কেমন লাগলো? প্রথমত হচ্ছে ভোট গ্রহণ পর্যন্ত, একজন প্রার্থী হিসেবে বলি, একজন ভোটার হিসেবে বলি, 4:30 পর্যন্ত ভোট হয়েছে, ভোট গ্রহণ পর্যন্ত সন্তুষ্ট। কিন্তু এরপরে ভোট গণনার যে প্রক্রিয়াটা, যেখান থেকে ফলাফল দেওয়া হয়েছে, এই জায়গাটাতে সন্তুষ্ট নই। এই জায়গায় সব আসনে হয়েছে কিনা জানি না, আমার আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, যেটা আমরা ঢাকা 8-এও এই অভিযোগ দেখেছি। আমরা মাওলানা মামুনুল হক হুজুর, ওনার যে আসন ছিল ঢাকায়, সে আসনে এই অভিযোগ দেখেছি। বেশ কিছু আসনে এই অভিযোগ দেখা গিয়েছে এবং 1 থেকে 10,000 ভোটের একটা পার্থক্যে অনেক বড় সংখ্যক একটা আসন, যেটা 50-এর অধিক, এই আসনে ফলাফল কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। তো সেই জায়গা থেকে ওই গণনার বিষয়ে অবশ্যই আমার জায়গা থেকে একদম দ্বিমত রয়েছে। আমি লিখিত অভিযোগও জানিয়েছি পুনর্গণনার জন্য, এবং এটাকে বিএনপি, প্রশাসন একদম মিলিতভাবে, আরো কিছু স্টেক হোল্ডার সহ, ডিপ স্টেট এবং বেশ কিছু স্টেক হোল্ডার মিলিতভাবে ওই গণনার সময়, ভোট গ্রহণ পর্যন্ত সুষ্ঠু হয়েছে। আমি আবারও বলছি, গণনার সময় এখানে একটা বেশ কিছু জায়গায় একদম পরিকল্পনা মাফিক, এটা মনে হয়েছে পূর্ব পরিকল্পনা মাফিক একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে। তো সেই জায়গায় একটা অসন্তুষ্টি আছে। এবং আজকে যখন এই অন্তর্বর্তীকালীন সরকারের পরে নতুন নির্বাচিত সরকার তাদের জায়গা থেকে শপথ গ্রহণ করলো, বিএনপি তাদের জায়গা থেকে যখন শপথ গ্রহণ করে, এটা আমাদেরকে অনেক বেশি আশাহত করেছে যে বিএনপি এই শপথ গ্রহণের প্রথম দিন জনগণের সাথে, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে, জুলাই সনদের সাথে সামগ্রিকভাবে তারা তাদের জায়গা থেকে বিশ্বাসঘাতকতা করেছে। তারা সংবিধান সংস্কারের পরিষদের যে সদস্য, এই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা আজকে এখানে শপথ গ্রহণ করেনি। আমরা এই যে স্পষ্ট একটা বিশ্বাসঘাতকতা, আমরা মনে করি বিএনপি আবার তাদের জায়গা থেকে ওই ইতিহাসের যে তাদের ভুলগুলো হয়ে এসেছিল, যার কারণে তাদের অনেক সাফারের মধ্য দিয়ে যেতে হয়েছে, আবার তার আরেকটা ভুলের পুনরাবৃত্তি করলো। এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এই ধরনের কাজ যদি তারা আবার জনগণের বিরুদ্ধে গিয়ে বিশ্বাসঘাতকতা করে এই কাজগুলো করে, এটা বিএনপিকে সামনে ভালো ফলাফল এনে দিবে না। এবং আগামীতে আপনারাও তো জুলাই সনদে স্বাক্ষর করেছিলেন না সম্ভবত, এবং গতকালকে করেছেন যতদূর আমি জানি। তো আপনারা বা কেন এত বিলম্ব করলেন? ও না, আমরা জুলাই সনদ স্বাক্ষর বিলম্ব করেছি বলেই জুলাই সনদ এই বাস্তবায়নের যতটুকু রূপরেখা, যতটুকু পলিসি, এতটুকু পাওয়া গিয়েছে। যেদিন বিএনপি, জামায়াত এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করে, সেদিন এই জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, গণভোট হবে কিনা, আদেশ জারি হবে কিনা, কোনো কিছুই ছিল না, কোনো রূপরেখা ছিল না। ওই দিন এনসিপি তার জায়গা থেকে বেঁকে বসেছিল দেখেই ওই দিন জুলাই সনদ বাস্তবায়নের এরপরে আদেশ জারি হয় এবং এরপরে গণভোট হয়। আজকে আমরা অন্তত এই জায়গায় দাঁড়িয়ে বলতে পারছি যে আমরা ইতিহাসে রাইট পার্টে ছিলাম, যে কারণে বিএনপিও তখন গণভোটের পক্ষে ছিল না। আপনি তখনকার স্টেটমেন্টগুলো দেখেন, ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমরা ওইটুকু চাপ তৈরি করেছিলাম বলেই এই অন্তর্বর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্ট সবাই সেই চাপে জুলাই সনদের যে আদেশ জারি করা সেটি করে এবং গণভোট করে। আজকে এই জন্য আমি এখানে দাঁড়িয়ে বলতে পারছি যে আপনার সংস্কার বিএনপির করতে হবে, কারণ আপনি জনগণের আকাঙ্ক্ষার বিপরীত অবস্থান নিয়েছেন। জনগণ তার জায়গা থেকে ভোট দিয়ে এটা গণভোটে রায় দিয়েছে যে এই জুলাই সনদ আপনার বাস্তবায়ন করতে হবে। সার্জিস, তাই যদি হয় তাহলে হচ্ছে
সংবিধান সংস্কার পরিষদে বিএনপি তাহলে শপথ নিল না কেন? এটা তো বিএনপি তাদের জায়গা থেকে, আবার বললাম তো, তারা, আমার মনে হয়েছে যে আমরা তো এই সংস্কারটা কেন চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম জনগণের সাথে রাষ্ট্রের, সরকারের যারা ক্ষমতাসীন তাদের একটা ক্ষমতার ভারসাম্য হবে, কেউ আবার নতুন করে স্বৈরাচার হয়ে উঠবে না, মানুষ তাদের জায়গা থেকে আবার যারা সরকারে আসবে তারা ক্ষমতা লিপ্সু হবে না। এই বিএনপি কিন্তু সাফারার 16-17 বছর ধরে তারা ভুক্তভোগী, কিন্তু আমরা যখন আজকে আবার বিএনপির মধ্যে এটা দেখি যে তারা এখন যখন তারা ক্ষমতায় আসছে, সরকারি দল হচ্ছে, তারা আর এই সংস্কারগুলো চাচ্ছে না, তারা ক্ষমতার এই চেক এন্ড ব্যালেন্সটা আর চাচ্ছে না, আবার তারা সর্বা হতে চায়, নিজেদের মতো করে সবকিছু করতে চায় এবং স্বৈরাচারের যে স্ট্রাকচার ওই স্ট্রাকচারে পা দিয়ে ওই পথে যেতে চায়। বরং আমরা মনে করি বিএনপি এটা আজকে প্রথম দিনে যেই তাদের জায়গা থেকে বিশ্বাসঘাতকতাটা করলো, এই ফল বিএনপিকে অবশ্যই ভোগ করতে হবে। বিএনপি যদি জুলাই সনদের পক্ষে আসে তাহলে অবশ্যই এখনো সময় আছে, এখনো নেওয়া সম্ভব। আমরা চাই তারা সংস্কার পরিষদের সদস্য হিসেবে এইটুকু শপথ নেয়। তারা আপনাদের মতো সময় নিতে পারে, তারা সময় নিতে পারে আপনাদের মতো? অবশ্যই, মানে আমরা তারা আরো 1 দিন 2 দিন 7 দিন সময় নিক, এটা নিয়ে আমাদের সমস্যা নেই, কিন্তু আমরা চাই তারা এই শপথটুকু নিক। তারা আমরা একসাথে মিলে যে পরিবর্তনের অঙ্গীকারটা করেছিলাম, আমরা তো সবাই জুলাই সনদের ওই ধারাগুলো যখন নির্ধারিত হয় তখন তো আমরা ঐক্যমত্য কমিশনে একসাথে ছিলাম, আমরা তো এগুলো নিয়ে যুক্তি করেছি, তর্ক করেছি। কারো দলীয় জায়গা থেকে নোট অফ ডিসেন্ট থাকতে পারে, এটা দলীয় বিষয়, কিন্তু বাংলাদেশের মানুষ কি চায়? বাংলাদেশের মানুষ তো এই সনদ বাস্তবায়ন চায়, এই জন্য তো গণভোটে তারা 4 ভাগের 3 ভাগ ভোট দিয়েছে। এই জন্য আমরা বিশ্বাস করি যে এখনো সময় আছে, বিএনপি তাদের জায়গা থেকে অবস্থান পরিবর্তন করে এই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ গ্রহণ করবে। গণভোটের একটা কথা যখন উঠে গেল তখন একটু জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে একটি গণমাধ্যমে এসেছে যে গণভোটের ফলাফল স্থগিত চেয়ে রিট করা হয়েছে হাইকোর্টে। সুপ্রিম কোর্টের এক আইনজীবী, নাম সম্ভবত ABM আতাউল মজিদ, উনি রিটটি করেছেন। আপনি কি বলতে চান? খুবই দুঃখজনক, এবং আমি আপনাকে একটু খোঁজ নিয়ে দেখবেন, নির্দ্বিধায় খোঁজ নিয়ে দেখবেন, সেই যে আইনজীবী এই কাজটি করেছে তিনি বিএনপি পন্থী, বিএনপি ব্যাকগ্রাউন্ড থেকে এটি করেছেন। তারা তাদের জায়গা থেকে এই গণভোট, যেই গণভোটে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে রায় দিয়েছে, যেই গণভোটে বিএনপির প্রাপ্ত ভোটের তুলনায় 1.5 গুণ মানুষ গণভোটের পক্ষে ভোট দিয়েছে। দেখেন, বিএনপির হাই কমান্ড, সেন্ট্রাল কমান্ড, লোকাল লেভেলে যারা আছে প্রত্যেকেই গণভোটের বিপক্ষে তারা তাদের জায়গা থেকে প্রচারণা করেছে, না ভোটের পক্ষে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে মাঠের পরিস্থিতি বুঝে যখন তারেক রহমান গণভোটের পক্ষে বললেন, তারপরও আমরা মাঠ পর্যায়ে গিয়ে দেখেছি যে তাদের নেতাকর্মীরা গণভোটের বিপক্ষে বলছেন। এরপরও আপনি দেখবেন বিএনপিরও অনেক নেতাকর্মী, আমরা বিশ্বাস করি যারা ধারের শীর্ষে ভোট দিয়েছেন তারাও গণভোটের পক্ষে ভোট দিয়েছেন, কারণ তারাও দেশটার পরিবর্তন চায়, তারা সংস্কার চায়, তারাও চায় এই স্বৈরাচার তৈরি হওয়ার যে কাঠামো, এই কাঠামোটা ভেঙে নতুন করে বাংলাদেশের মানুষের একটা কাঠামো তৈরি হোক। কারণ বিএনপির আজকে যারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, এই এমপি মন্ত্রীরা কিন্তু এত বেশি ভুক্তভোগী হয় নাই, কিন্তু ওই মাঠ পর্যায়ে বিএনপির যারা নেতাকর্মী ছিল, ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, তারা অনেক বেশি ভুক্তভোগী। এই জন্য তারা গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছে। এই জন্য আপনি দেখবেন বিএনপির মোট ভোটের তুলনায় এখানে গণভোটে হ্যাঁ ভোটের মানে যে পার্সেন্টেজটা, এটা অনেক বেশি। তার মানে মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে, মানুষ সংস্কার চায়, জুলাই সনদ বাস্তবায়ন চায়। আজকে বিএনপি যদি এত বড় একটা জনরায়ের পরেও এইটার বিপক্ষে গিয়ে আইনগত এই ধরনের তারা তাদের জায়গা থেকে এই রেড টেপিজম দেখায়, লাল ফিতার দৌরাত্ম্য দেখায়, তারা যদি এটাকে কোর্টে ঝুলিয়ে এটা বাস্তবায়নের বাধা হয়ে দাঁড়ায়, আমি আপনাদেরকে বলে দিচ্ছি আগামী 5 বছর জনগণের আস্থার জায়গা বিএনপি থাকবে না, এবং 2-3 বছর বিএনপির জন্য সাস্টেইন করা খুব কঠিন হয়ে যাবে। যে আপনি আপনার পঞ্চগড়ের ফলাফলের আসন নিয়ে বলছিলেন, আমি একটি গণমাধ্যমে দেখেছিলাম যে হচ্ছে বিএনপির নেতাকর্মীরা নাকি মারধর চালাচ্ছে, ঘরে বাড়িতে হামলা করছে, এবং তখন আপনি বলেছিলেন যে ইলেকশন নিয়ে ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং সাংবাদিকদের বৈধতা নিয়েও আপনি বেশ প্রশ্ন তুলেছিলেন। আসলে সাংবাদিকদের সাথে দলগুলোর সমস্যাটা কোথায়? না, এটা সাংবাদিকদের সাথে কোনো সমস্যা না। ইভেন আমারও ব্যক্তিগত জায়গা থেকে যারা সেখানে মেইন স্ট্রিম মিডিয়াতে কাজ করেন এবং দলীয় প্রভাবের বাইরে গিয়ে কাজ করেন, আমি অন্তত 10 জন সাংবাদিকের নাম বলতে পারবো, তারা তাদের জায়গা থেকে পরে ইনবক্সে মেসেজ দিয়ে অ্যাপ্রিসিয়েট করেছে যে ভাই, পঞ্চগড়ে এই প্রথম আপনি সাহস নিয়ে এই কথাগুলো বলেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। কারণ তাদের অত্যাচারে আমরা অতিষ্ঠ, এবং তাদের এই ধরনের যত অপসাংবাদিকতা, এই দায়ভার আমাদেরও বহন করতে হয়। সেখানে যে বিষয়টা হয়েছে, পঞ্চগড়ে মেইন স্ট্রিম মিডিয়ার সাংবাদিক 20 থেকে 30 জনের মতো যারা প্রপারলি কাজ করে, এর মধ্যেও অনেকে আছে যারা দলীয় বায়াসড, কিন্তু অন্তত 10-15 জন আছে যারা ভালোভাবে কাজ করার চেষ্টা করে পেশাদারিত্ব বজায় রেখে।
কিন্তু এই নির্বাচনকে উপলক্ষ করে হঠাৎ করে প্রায় 200 জন সাংবাদিক সেখানে জন্ম হয়েছে, যাদের প্রত্যেকের বিভিন্ন চ্যানেলের বলি, যেগুলো কেউ নাম আমরা জানি না, কিংবা বিভিন্ন ধরনের পোর্টালের বলি, এগুলোর তাদের আইডি কার্ড এসেছে। এখন যখন আমরা পিছনে দেখি কেউ উপজেলা বিএনপির সেক্রেটারি, কেউ উপজেলা কৃষক দলের সভাপতি, কেউ ইউনিয়ন বিএনপির সভাপতি, এই ধরনের পলিটিক্যাল প্রোফাইলের মানুষগুলো তারা নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে, ইঞ্জিনিয়ারিং এর সহযোগিতা করার উদ্দেশ্যে, নির্বাচনকে বিভিন্নভাবে ভয়ভীতি এবং হুমকি ধামকি ওই ভোট কেন্দ্রে গণনার সময় দেখানোর উদ্দেশ্যে তারা ওই 2-3 দিনের জন্য সাংবাদিক হয়েছে। এবং এই মানুষগুলো তাদের জায়গা থেকে ভোট যখন গণনা শুরু হয় তখন থেকে ভোটের ফলাফল ঘোষণা পর্যন্ত প্রত্যেকটা, আমার যে ভোট কেন্দ্র ছিল একজন করে ছিল, এবং তারা তাদের জায়গা থেকে পর্যবেক্ষকের ভূমিকা অবতীর্ণ হয়েছে, একই সাথে দুইটা পাওয়ার নিয়ে, একটা পলিটিক্যাল পাওয়ার আর একটা হচ্ছে সাংবাদিকতার পাওয়ার। এই পাওয়ার নিয়ে তারা আমাদের যারা পোলিং এজেন্ট ছিল তাদেরকে ভয়ভীতি দেখানো বলেন, হুমকি দেওয়া বলেন, ওইখান থেকে বের করে দেওয়া বলেন, এবং নির্বাচনের পরের দিন তারা কিভাবে এলাকায় থাকে দেখে নেওয়ার হুমকি দেয়া, এই পর্যন্ত প্রত্যেকটা কাজ তারা করেছে। এইভাবে তারা তাদের জায়গা থেকে এই কাজগুলো করার কারণে আমরা ওই গুটি কয়েক 2-3 দিনের নামকাস্তে যারা সাংবাদিক সেজেছে আমরা তাদের বিরুদ্ধে এই কথাটা বলেছি। এবং আপনার নিজের ঘরে যখন আগুন লাগলো তখন আপনি সাংবাদিকদের উপরে খেপলেন, কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা সম্প্রতি বলেছেন যে গত 1.5 বছরে কোনো সাংবাদিক নাকি গ্রেপ্তার হয়নি, নির্যাতনের শিকার হয়নি। নিশ্চয়ই আপনি এটা জানেন। না, প্রথম কথা আমি প্রথমে একটা কথায় দ্বিমত করি, আমি একটু শেষ করে নিই। জি প্লিজ। তো আমাদের কাছে তো তথ্য আছে, আসলে আমরা তো জানি যে 16 মাস ধরে আসলে একাধিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় বিভিন্ন টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিকরা এখন কারাগারে রয়েছেন। এবং আমি যদি ধরি 2025-এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রাণ হারিয়েছেন 3 জন এবং রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে 4 জনের, মরদেহ উদ্ধার করা হয়েছে, এবং 118 জনের মতো সরাসরি হামলার শিকার হয়েছেন এবং 20 জন পেয়েছেন প্রাণনাশের হুমকি। তাহলে আপনি কি বলবেন এক্ষেত্রে? এই স্টেটমেন্ট কে দিয়েছে? প্রথমে যেটা বললেন, অন্তর্বর্তীকালীন সরকারের কেউ? জি। তো অন্তর্বর্তীকালীন সরকারের কারো স্টেটমেন্টের মানে দায় আমার নেওয়া তো সম্ভব না। আপনি তো ছিলেন সেই সময়। হ্যাঁ, এবং না, আমি তো অন্তর্বর্তীকালীন সরকারে ছিলাম না। না, আমি ছিলাম না। না, সেই সময় ছিলেন না, কিন্তু একটা সময় তো ছিলেন। না, আমি কখনোই উপদেষ্টা ছিলাম না আমার জায়গায়। আমার ভুল হয়েছে, দুঃখিত। মানে আমি এই জায়গায় যে জিনিসটা বলতে চাই, প্রথমত হচ্ছে ওই একটা জায়গায় দ্বিমত করি, যেটা হচ্ছে যে আপনি বললেন যে আমার ঘরে আগুন লেগেছে দেখে আমি এটাতে সচেতন হয়েছি। এটা না, আমরা হচ্ছে যেদিন নির্বাচন হওয়ার দিনের পরে আমি প্রতিবাদ করেছি এমন না, নির্বাচনের আগের 3 দিন থেকে আমার জেলার যিনি রিটার্নিং অফিসার, যিনি ডিসি ছিলেন, তাকে আমি এটা নিয়ে বারংবার অভিযোগ দিয়েছি এবং এটা পর্যন্ত বলেছি যে আপনি যেহেতু তাদের দলীয় লেজুর বৃত্তি করা এবং গুরুত্বপূর্ণ পদে থাকা মানুষদেরকে দিয়েছেন, তাহলে আমাদেরকেও অন্তত আপনি 150-200 না দেন, অন্তত 10 জন 20 জন দেন যারা তাদের জায়গা থেকে অবজার্ভ করবে। কোনো কেন্দ্রে আমাদের দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু তিনি দেননি। তিনি সেখানে একটা দলের পক্ষপাত দুষ্ট রিটার্নিং অফিসার বা জেলা প্রশাসক হিসেবে ভূমিকা পালন করেছেন। এটা হচ্ছে এক, আমরা আগে থেকে বলেছি, ওই দিন হওয়ার পরে বলেছি এমন না। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা একদম স্পষ্ট করে একটা কথা বলে আপা, সেটা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে দুইটা জিনিস খুব করে চাই। এক, আমাদের যে সাংবাদিক ভাই এবং বোনেরা তাদের সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে কষ্ট করে এই বাংলাদেশের গুরুত্বপূর্ণ দায়িত্বটা পালন করে যাচ্ছে রাষ্ট্রের জন্য, মানুষের জন্য, তারা যেন তাদের জায়গা থেকে সর্বোচ্চ নিরাপত্তা পায়, সুযোগ সুবিধা পায় এবং ততটুকু সম্মান পায়। তাদেরকে যেন কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো সরকার তাদের জায়গা থেকে তাদের মতো হওয়ার জন্য কখনো চাপ প্রয়োগ না করে, কখনো অসুবিধার মধ্যে না ফেলে, কখনো আইনগত মারপ্যাচে না ফেলে। অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদের জায়গা থেকে নিরপরাধ, আমি আবার বলছি শব্দটা নিরপরাধ, কাউকে যদি এটা করে থাকে, এই দায় অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। এবং আমরা দলীয়ভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার পক্ষে যে কোনোভাবে যদি সহযোগিতা করতে পারি আমাদেরকে জানালে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু এমন অনেক সাংবাদিক আমরা আমাদের সময় দেখেছি, আমরা জুলাইয়ের আগে দেখেছি, আমরা জুলাই চলাকালীন দেখেছি, জুলাই যখন আমাদেরকে ডিজিএফআই ডিবি নিয়ে যায় তখন আমরা সেখানে তাদের আয়নাঘরগুলোতে বসেও এই জিনিসগুলো আমরা দেখেছি। আয়নাঘর বলতে আমাদেরকে যেখানে আটক করে রাখা হয়েছিল, সেই জায়গায় দেখেছি যে কিছু কিছু সাংবাদিক, আমরা সবার কথা বলবো না, আপনি গণভবনেও দেখেছেন কিছু কিছু সাংবাদিক যতটা না সাংবাদিক হওয়ার চেষ্টা করেছেন তার চেয়ে বেশি ওই দলের তাদের জায়গা থেকে দলীয় এজেন্ট হওয়ার চেষ্টা করেছেন। কিছু কিছু সাংবাদিক যতটা না নিজের পেশাটাকে সম্মানিত করার চেষ্টা করেছেন তার চেয়ে বেশি বরং কোনো একজন দলীয় ব্যক্তিকে সম্মানিত করে, তোষামত করে সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন। ওই রকম কেউ যদি তাদের জায়গা থেকে অপরাধ করে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শাস্তি
শাস্তির আওতায় আসে লিগালি লজিক্যালি, তাহলে এই ক্ষেত্রে আমরা বরং অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ দিব, কিন্তু নিরপরাধ কেউ হলে আমরা তার পাশে সবসময় থাকবো কিন্তু ইনশাআল্লাহ। প্রেসার গ্রুপ হিসেবে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারে কি করলেন এটা নিয়ে একটু কথা বলতে চাই, তবে একটি বিরতির পরে। Sure. দর্শক দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা, দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। আজকে আমাদের সাথে আছেন সার্জিস আলম। সার্জিস আলম, আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম যে সংবিধান আজকে শপথ হলো, শপথ গ্রহণ করা হলো এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি, এটা নিয়েও আমরা কথা বলছিলাম। এবং এই মুহূর্তে তথ্যটা এমন যে হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে একজন দায়িত্ব পেতে পারেন খলিলুর রহমান, কিন্তু উনি তো সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, অন্তর্বর্তী সরকারেরও কোন একটি দায়িত্ব ছিলেন। এটিকে আপনি কিভাবে দেখছেন? প্রথম কথা হচ্ছে, মানে এতদিন আমি দেখছি জনাব তারেক রহমান নিজেও তার এত বড় জনসভায় গিয়ে তিনি তার জায়গা থেকে যে এই কথাটা বলবেন, আমার কাছে এটা খুব আনএক্সপেক্টেড ছিল আসলে। কিন্তু তিনি গিয়ে এত বড় বড় জনসভায় গুপ্ত গুপ্ত শব্দ উচ্চারণ করলেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে বিএনপির যে এত গুপ্ত উপদেশটা ছিল, এটা আসলে আজকে প্রকাশিত হচ্ছে এবং ধীরে ধীরে হয়তো আরো প্রকাশিত হবে, এবং এটা খুব অবাক করার একটা বিষয়। দেখেন, এই খলিলুর রহমান তিনি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তিনি তার জায়গা থেকে এখন আমরা জানতে পারতেছি যে তিনি পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন নতুন বিএনপি সরকারের। তার মানে তিনি তার জায়গা থেকে গুপ্ত উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের থেকে তিনি বিএনপির পারপাস সার্ভ করেছেন। এবং এই যে আমরা বলছি বিএনপি তাদের জায়গা থেকে বিভিন্ন স্টেক হোল্ডার মিলে এই নির্বাচনের ভোট গণনার সময় ইঞ্জিনিয়ারিং করেছে, এটা ধীরে ধীরে আরো বিভিন্ন প্রমাণ এটা সামনে হাজির হচ্ছে, যার একটা প্রমাণ হচ্ছে এটা। এই জন্য আমরা আমাদের জায়গা থেকে বিএনপিকে বলতে চাই যে আপনারা কাউকে কোনো একটা কিছু বলার আগে আপনারা নিজে একটু চিন্তা করে দেখবেন যে আপনাদের ওই জায়গাটা ঠিক আছে কিনা, কারণ অন্যকে গুপ্ত বলতে বলতে এখন আপনাদের জায়গা থেকে যে এভাবে গুপ্ত বের হবে, এটা খুবই হতাশাজনক। এবং আমরা আমাদের জায়গা থেকে এই জন্য নির্বাচনকে প্রশ্ন করার আরো বিভিন্ন ধরনের এরকম জায়গা পাচ্ছি, যে জায়গাগুলো আমাদের মনে সন্দেহ তৈরি তাহলে কি আপনি করছে। বলতে চাচ্ছেন যে এই পর্যায়ে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে? হ্যাঁ, খুব স্বাভাবিকভাবে। আমরা তো এই প্রশ্ন আরো বেশ কয়েকদিন আগেই তুলেছি যে বেশ কিছু আসনে আমরা আমাদের জোটের পক্ষ থেকে 30টা আসনে লিখিতভাবে প্রধান নির্বাচন কমিশন আমরা এই অভিযোগটা দিয়েছি। আমরা মনে করছি যে আসনগুলোতে ফলাফল গণনার সময়, আমি আবার বলছি, ফলাফল ভোট গ্রহণের সময় না, ফলাফল গণনার সময় প্রশাসন, বিএনপি, ডিপ স্টেট, বিভিন্ন স্টেক হোল্ডারের সহযোগিতায় সেখানে একটা ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, যার ফলাফল আমরা এই জায়গায় দেখেছি। এবং আমি আরেকটা বিষয় এখানে আসলে আমার জায়গা থেকে উল্লেখ করতে চাই যে বিএনপি তাদের জায়গা থেকে আজকে শুরু থেকেই যে বিষয়গুলো করছেন, এটা যদি তারা অব্যাহত রাখেন এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা যেই ধরনের স্থানীয় পর্যায়ে আচরণ করছেন, এটা যদি রাখেন, তারা যদি এই শপথটা না নেন আমাদের সংস্কার পরিষদের, তাহলে বিএনপিকে অবশ্যই তাদের জায়গা থেকে লং টার্মে জনবিরোধী অবস্থানের জন্য সাফার করতে হবে। যে আপনি গুপ্ত নিয়ে কথা বললেন, আপনি তো নিজেও এক সময় ছাত্রলীগে ছিলেন, কি বলবেন? না, আমার জায়গা থেকে দেখেন, এই জিনিসটা না আমরা এইভাবে বলতে চাই, আমি এই দোষটা আপনাদের সবাইকে দিতে চাই। আমি আমার স্কুল কলেজ সবকিছু পড়ে যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টোটাল যে সিস্টেমটা, এটা কিভাবে আমাকে গ্রহণ করবে, এটা কি আমার হাতে ছিল? তাহলে সেদিন মিডিয়া, সেদিন অন্যান্য রাজনৈতিক দল, সেদিন সিভিল সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথাকথিত বড় বড় শিক্ষক, ইনারা কোথায় ছিল যখন আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন হলে যাওয়ার সাথে সাথে ছাত্রলীগের প্রোগ্রাম করতে হয়, গেস্ট রুম করতে হয়, গণরুমে উঠতে হয়? তখন এই টোটাল বাংলাদেশের যে সিস্টেম, এই সিস্টেমটা কোথায় ছিল? এই সিস্টেমের কেউ আমাকে এই প্রশ্ন করতে পারে না, কারণ তারা আমাকে ওই একটা সিস্টেম দিতেই পারে নাই যে সিস্টেমে গিয়ে আমি চুজ করব যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করব কি করব না। যদি হ্যাঁ অথবা নাতে আপনি উত্তর দেন, আপনি কি ছাত্রলীগ করতেন? না, এটা তো ওপেনলি আমরা আমাদের জায়গা থেকে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের হলে ছিল, তাদেরকে ছাত্রলীগের প্রোগ্রাম করতে হয়েছে, গেস্ট রুম করতে হয়েছে, আমরা করেছি, অসংখ্য ছবি ভিডিও আপনি দেখতে পাবেন। কিন্তু আমার কোনোদিন এর আগে আমাদের জায়গা থেকে এই ছাত্রলীগের কোনো কমিটিতে কখনো কোনো পদ পদবি ছিল না। কিন্তু একটা জিনিস বলেন, এই প্রশ্নটা আপনারা আপনাদের জায়গা থেকে করেন হয়তো কিছু টিআরপির জন্য, ভিউজের জন্য, কিন্তু এটা করতে পারেন না কেন জানেন? কারণ যেই 2-3টা ছেলে প্রথম এই সিস্টেমের বিরুদ্ধে রিভোল্ট করেছিল, তার মধ্যে সার্জিস আলম একজন। এই জন্য যারা এই প্রশ্নগুলো করে, তারা এটা, আপনার কথা বলছি না, বাইরের যারা এখন রাজনৈতিক কারণে করে, তারা এটা করতে পারে না কেন জানেন? কারণ তারা তখন গর্তে ছিল, তাদেরকে খুঁজে পাওয়া যায় নাই। আমরাই প্রথম মাথা ঘুরিয়ে আমরা দেয়ালে যখন পিঠ থেকে যে আমরা দাঁড়িয়েছিলাম যে এই সিস্টেম মানি না, এটা সংস্কার লাগবে। জি, তাহলে সার্জিসকে কেন ছাত্রলীগ করতে হলো বা কেন সার্জিস ছাত্রলীগ থেকে বেরিয়ে আসলো?
না, এটা তো বলেছি আমরা আমাদের জায়গা থেকে, বললাম না এই সিস্টেমটা এরকম তৈরি করা ছিল যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি শিকার না, বললাম তো সিস্টেমটা এরকম আচ্ছা। তৈরি হওয়া, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলেদের হলে উঠবেন, আপনাকে পলিটিক্যালি উঠতে হবে, আপনাকে ছাত্রলীগের গণরুমে উঠতে হবে, প্রোগ্রাম করতে হবে, গেস্ট রুম করতে হবে। যদি আপনি না করেন আপনি থাকতে পারবেন না। আমার হলে থাকা ছাড়া অন্য কোনো ওয়ে ছিল না, আমি হলে থেকেছি, আমার এগুলো করতে হয়েছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এটা যে আমরা আমাদের জায়গা থেকে কেউ এই পুরো জায়গায় এই সিস্টেমে 3 বছর আমাদের করা মোটামুটি বাধ্যতামূলক ছিল যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার করতে হবে। এই 3 বছর আমরা যখন করেছি, এরপরে যখন আমাদের সুযোগ হয়েছে আমরা এটা বাদ দিয়েছি। এবং আপনি দেখবেন আমার সোশ্যাল মিডিয়াতে এই পোস্টগুলো আছে, এটার কথা কেন জানি বলা হয় না, যে আমি যে এটা থেকে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ঘোষণা দিয়ে এই সিস্টেম থেকে আগে পদত্যাগ করে বের হয়ে এসেছি, বন্ধ করেছি। এরপরে যখন সুযোগ হয়েছে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে, তখন সেটার সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে ওই সিস্টেমের বিরুদ্ধে বিদ্রোহ করেছি, কারণ ওই সিস্টেমটা কোনোদিন একটা সুস্থ মানুষের, সুস্থ দেশের সিস্টেম হইতে পারে না। জি, গণ অভ্যুত্থানের ক্রেডিট তো আমরা আপনাকে দেই, তাহলে এই যে সিস্টেমের কথা বলছেন, এটা আপনি আসলে বা আপনি বা আপনারা বিরোধী দলে থেকে কিভাবে চেঞ্জ করতে পারবেন? না, এটাই মানে আমাদের তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যারা আবার এই পূর্বের যে সিস্টেমটা, যেই সিস্টেমে আপনাকে আবার স্বৈরাচারী কায়দায় নিয়ে যাবে, নতুন করে কিছু দানব তৈরি হবে, চাঁদাবাজ, দখলদার, ক্ষমতার অপব্যবহারকারী তৈরি হবে, যারা নিজেকে দেশের সর্বা মনে করবে, আমাদের প্রতিনিয়ত এই সিস্টেমটাকে প্রশ্ন করতে হবে এবং এই সিস্টেমের বিরুদ্ধে আমাদের অবস্থানটা জারি রেখে যদি প্রয়োজন হয় যে কেউ তার এক্সট্রিম জায়গায় ডে বাই ডে চলে যাচ্ছে, তাহলে এটার বিরুদ্ধে আমাদের রাজপথে নামতে হবে। এই জন্য আমরা আমাদের জায়গা থেকে বিএনপিকে কিন্তু স্পষ্ট করে এটা বলছি যে আপনারা আপনাদের জায়গা থেকে ভুক্তভোগী ছিলেন, আমরা এটা স্বীকার করি। আপনারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন আমাদের সাথে কাঁধে কাঁধ রেখে, আমরা এটাও স্বীকার করি। কিন্তু অভ্যুত্থানের পরে জনগণ যখন আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করলো, আপনি সরকার হলেন, আপনি যদি আপনার পূর্ববর্তী সাফারিংস ভুলে যান, ইতিহাস ভুলে যান, আবার নতুন করে ওই ক্ষমতার মোহের মধ্যে ঢুকে যান, তাহলে জনগণ খুব দ্রুত আপনাকেও আপনাদের জায়গা থেকে বয়কট করবে। এবং এবার যদি জনগণ এটা করে, আপনাদের ফিরে আসার আর পথ থাকবে না। রাজপথটাকে একটু বিশ্রাম দেওয়া যায় কিনা, ফিরবো আপনার কাছে এই প্রশ্নে, ফিরবো একটি বিরতির পরে। দর্শক দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা, কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। আজকে আমাদের সাথে আছেন সার্জিস আলম, এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের। এবং সার্জিস, একটা বিষয় একটু ক্লিয়ার হতে চাই, এটা নিয়ে হচ্ছে অনেক আলোচনা আছে, এখনো পর্যন্ত আলোচনা আছে যে একসময় আপনারা বেশ ফান্ডিং করেছিলেন বন্যার্তদের সহযোগিতার জন্য, সেই ফান্ডিং এর টাকাটা আসলে কোথায় গেল শেষ পর্যন্ত? আচ্ছা, এটা নিয়ে আমরাও সোশ্যাল মিডিয়া অনেক লেখা দেখি, মতামত দেখি, নির্বাচনেও আমরা বেশ কমেন্ট দেখেছি আর কি এই জায়গাটা নিয়ে। আমি একটু শেষবারের মতো পরিষ্কার করতে চাই। প্রথমত হচ্ছে আমি কিংবা হাসনাত, আমরা এই যে বন্যার্তদের জন্য যে টাকাটা তোলা হচ্ছিল, ত্রাণ দেয়া হচ্ছিল, এটার দায়িত্ব আমরা ছিলামই না, কোনো ম্যানেজমেন্টে না, কোনো দায়িত্বেই না, আমাদের অন্য কয়েকজন সমন্বয়ক এটা দায়িত্বে ছিল। কিন্তু যখন আমরা দেখলাম উদ্দেশ্য প্রণোদিতভাবে এই জায়গাটা নিয়ে বেশ প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, তখন আমি হাসনাত দুজনেই এসে আমরা এই জায়গাটার একটা মানে একটা সবচেয়ে ভালো একটা সলিউশন আমরা বের করে শেষ করার চেষ্টা করলাম। কি ছিল? টোটাল টাকা উঠেছিল আমার যতদূর মনে পড়ে, এক্সাক্ট এখন বলতে পারবো না, কাছাকাছি হবে 11 কোটি টাকার মতো। এর মধ্যে 3-4 দিনে সম্ভবত বা 4-5 দিনে 2 কোটি টাকার ত্রাণ ওই ভুক্তভোগী যে জায়গাগুলো রয়েছে, এলাকাগুলো রয়েছে, সেখানে পাঠানো হয়েছিল। এরপরে বন্যার আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি, পানি যখন নেমে যায় এরপরে পুনর্বাসন করতে হয়, স্ট্রাকচার তৈরি করতে হয়, মানুষের ঘর বাড়ি প্রয়োজন হয়, স্যানিটেশন প্রয়োজন হয়। তো আমাদের ওই সময় মনে হয়েছে যে আমাদের দ্বারা তো এটা প্রপারলি করা সম্ভব না। আমরা যারা আছি ওই টাইমে, আমরা সমন্বয়ক মানুষ, তাদের জায়গা থেকে আস্থা রেখে অনেকে যা ছিল সর্বোচ্চটুকু দিয়ে সেখানে সহযোগিতা করেছে। 11 কোটি টাকা, তখন 2 কোটি টাকার মতো এগুলো গিয়েছে, ট্রাক শত ট্রাক গিয়েছে। এরপরে যেগুলো ছিল আমরা আমাদের জায়গা থেকে যেটা করেছি, এই 9 কোটি টাকা, যেটা প্রায় 9 কোটি টাকা, আমরা একটা একদম প্রমিনেন্ট অডিট ফার্ম, দেশের সেরা একটা অডিট ফার্ম দিয়ে আমরা এই টোটাল যে টাকার কালেকশন এবং খরচ, এটা আমরা ইনভেস্টিগেট করিয়েছি। ওই অডিট ফার্ম অডিট রিপোর্ট দিয়েছে, দেওয়ার পরে প্রায় 9 কোটি টাকার মতো ছিল। ওই 9 কোটি টাকার চেক আমরা সরকারের ত্রাণ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা ছিলেন তার হাতে গিয়ে আমাদের ওই সমন্বয়করা যারা দায়িত্বে ছিলেন তারা তুলে দিয়ে এসেছে। এরপরে ওই 9 কোটি টাকা ত্রাণ মন্ত্রণালয় কিংবা সরকার কিংবা উপদেষ্টা কিভাবে ওই জায়গাগুলোতে খরচ করেছে, এই দায়িত্বটা বা এই উত্তরটা তারা তাদের জায়গা থেকে দিতে পারবে। আমরা আমাদের জায়গা থেকে এইটুকু বলতে পারবো যে আমরা প্রত্যেকটা জনগণের টাকার যে আমানত, এটা আমরা রক্ষা করে যেন সর্বোচ্চ ম্যানেজমেন্ট হয়, 1 টাকাও নষ্ট না হয়, এই জন্য সরকারের তো অবকাঠামো আছে, সরকারের জনবল আছে, তারা এটার প্রপার ইউজ করতে পারবে, এই জন্য আমরা সরকারের হাতে তুলে দিয়েছিলাম। আচ্ছা, এবার জানতে চাই যে এনসিপি কেন জামাতের সাথে জোটবদ্ধ হলো? এনসিপি তো থার্ড ফোর্স হিসেবেও আসতে পারতো।
দেখেন, খুব স্বাভাবিকভাবে মানুষ নির্বাচনে দুইটা অপশনের মধ্যে একটা পছন্দ করে। এখানে যদি বড় রাজনৈতিক দলের কথা বলি, বিএনপি, জামায়াত, এরপর এনসিপি, এরপর ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে বা অন্যান্য রাজনৈতিক দলগুলো। মানুষ তার জায়গা থেকে ভোটটা নষ্ট করতে চাইবে না। কিন্তু ধরেন মানুষ এনসিপিকে পছন্দ করে, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলামদেরকে পছন্দ করে, কিন্তু যখন দেখবে যে কোনো নির্দিষ্ট একটা আসনে, আমরা 300 আসনে ভোটার দিলাম, তারা দেখছে যে প্রতিযোগিতাটা হবে ধরেন অধিকাংশ ক্ষেত্রে বিএনপি আর জামায়াতের মধ্যে, তারা কিন্তু ভোটটা নষ্ট করতে চাইবে না। এবং এই কারণে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, বাংলাদেশে বামপন্থী রাজনৈতিক দলগুলো 182টা সিটে মনোনয়ন দিয়েছে, 180টাতে তারা জামানত হারিয়েছে। তো এই জায়গায় আমাদের মনে হয়েছে যে মানুষ দুইটার মধ্যে একটা চুজ করবে, সো আমাদের একটার সাথে এই জোটগত পলিসিতে যাওয়া উচিত। ইলেকটোরাল জোট, নির্বাচনী একটা জোট। তো এই জন্য আমরা দুইটার মধ্যে একটা অপশন চুজ করেছি। এখন দুইটার মধ্যে যখন আমরা চুজ করেছি, আমরা বিএনপির সাথে কথা বলেছি, আমরা জামায়াতের সাথে কথা বলেছি, কিন্তু মাঠের যে সার্বিক অবস্থা, মাঠ পর্যায়ে বিএনপির অনেক নেতাকর্মীর অত্যাচারে, চাঁদাবাজিতে, ক্ষমতার অপব্যবহারে, হুমকি ধামকিতে বিএনপিরই অনেক নেতাকর্মী অতিষ্ঠ হয়ে গিয়েছে। এবং মাঠ পর্যায়ের ন্যারেটিভ বা সেন্টিমেন্টটা কিন্তু, আমি এটা বলবো না যে জামায়াতের সেন্টিমেন্ট দিয়ে মাঠ ভরে গিয়েছে, কিন্তু মাঠ পর্যায়ে জুলুমের এগেইনস্টে, নির্যাতনের এগেইনস্টে একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে, যেই সেন্টিমেন্টটা বিএনপির এগেইনস্টে। এবং এটা জামায়াতের একটা জিনিস ছিল যে জামায়াত কতটুকু উপকার করতে পেরেছে জানি না, কিন্তু জামায়াত মানুষের উপরে এই 1.5 বছরে জুলুম করে নাই। তো আমরা আমাদের জায়গা থেকে মানুষের কাছে নির্বাচনে গিয়ে তো বলতে হবে যে আপনারা আমাদেরকে এই কারণে ভোট দেন, আমাদের তো একসাথে ওয়ার্ক করতে হবে, মানুষের কাছে গিয়ে আমাদের কথাগুলো বলতে হবে। কিন্তু যেই মানুষটা জুলুমের শিকার বা নির্যাতনের শিকার এই 1.5 বছরে কোনো একটা দলের দ্বারা, ওই দলের মানুষের সাথে আমি গিয়ে কি বলবো জুলুমের বিপক্ষে? এই জন্য আরো বেশ কিছু কারণ ছিল দীর্ঘমেয়াদে। আমরা শেষ পর্যায়ে চলে আসছি। শেষ লাইনটা শুধু বলি, এই সামগ্রিক কারণগুলো বিবেচনায় আমরা আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছি দীর্ঘমেয়াদে আমাদের জন্য এই জোটটা, যে আমাদের সাথে জোটটা সাস্টেইনেবল হবে, এই জন্য আমরা নির্বাচনী জোট করেছি। জি, এবং একটা পর্যায়ে আপনি বলছিলেন যে হচ্ছে আবারও রাজপথে নামবেন যদি সরকার ঠিকমতো কাজ না করে। আমি বলেছিলাম যে রাজপথটাকে এবার একটু বিশ্রাম দেওয়া যায় কিনা। আমরা আমাদের জায়গা থেকে চাই রাজপথটাকে বিশ্রাম দিতে, এবং আমরা এই যে সরকার, নতুন নির্বাচিত সরকার, তাদেরকে স্পেসও দিতে চাই। কাজের জন্য আসলে স্পেস প্রয়োজন। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে প্রথম দিনই এই সরকার, বিএনপি সরকার, যেভাবে জনগণের বিপক্ষে গিয়ে, গণভোটের ম্যান্ডেটের বিপক্ষে গিয়ে, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপক্ষে গিয়ে এই ধরনের আমাদের যে সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়া, এটাকে যেভাবে বৃদ্ধাঙ্গুলি দেখালো, এটা আমাদের মনে আশঙ্কা তৈরি করছে যে আমরা না চাইলেও হয়তো এই বিএনপি সরকারই বাধ্য করবে আমাদের রাজনৈতিকভাবে কর্মসূচিগুলো রাজপথে নিয়ে যাওয়ার, যদিও আমরা আমাদের জায়গা থেকে চাইবো। রাজপথে কেন নিতে হবে সার্জিস? এই কর্মসূচিগুলো তো আপনারা বসেও আলাপ করতে পারেন। হ্যাঁ, তো আমরা তো আজকে আমাদের জায়গা থেকে আজকে এই টক শো থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া, প্রত্যেকটা জায়গায় আমরা দ্বিমত জানিয়েছি। এবং আমি আমার জায়গা থেকে এখানে আহ্বান জানিয়েছি 7 দিন পরে হলেও যেন বিএনপি শপথটা গ্রহণ করে। যদি নিয়ে নেয় আমরা রাজপথে নামবো না, কিন্তু যদি এটা তারা নাই নেয়, তখন তো আমাদেরকে এটা বেছে নিতে হবে শেষ অপশন হিসেবে। যে আমরা প্রত্যাশা করব রাজপথে যেন আর যেতে না হয় কাউকে, এবং সুন্দর বাংলাদেশের প্রত্যাশা আমরা আপনাদের কাছ থেকে করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে সার্জিস, আজকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, দেশ টিভিকেও ধন্যবাদ। জি দর্শক, এই ছিল আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যার আজকের আয়োজনে, সঙ্গেই থাকুন।